আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। সহিংস চরমপন্থা মোকাবেলার জন্য পাকিস্তান নতুন কিছু নীতি গ্রহণ করেছে। চরমপন্থার মতো কঠিন সমস্যার মোকাবেলায় সামরিক কৌশলের পাশাপাশি নেওয়া হয়েছে কমল পদক্ষেপ। স্কুল পাঠ্যক্রমে পরিবর্তন, ধর্মীয় প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বহু বিশ্লেষক বলেছেন এর বাস্তবায়ন কঠিন হবে। সেনাবাহিনী যেখানে সামরিক শক্তিকেই প্রাথমিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। নতুন এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল প্রিভেনশন অফ ভায়োলেন্ট এক্সট্রিমিজম বা এনপিভিই নীতি। কিছু বিশেষজ্ঞ বলেছেন এটা আসলে পুরনো বোতলের নতুন মদ। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। পাকিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে সহিংসতার মাত্রা বেড়েছে। ইসলামাবাদ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বা CRSS এর মতে প্রায় এক দশকের মধ্যে 2024 সালে সহিংসতা হয়েছে সবচেয়ে বেশি। গত বছর হামলায় 2526 জন নিহত হয়েছে। এর মধ্যে প্রায় 700 নিরাপত্তারক্ষী, 900 এর বেশি বেসামরিক নাগরিক এবং প্রায় 900 সশস্ত্র যোদ্ধা রয়েছে। অধিকাংশ হামলা করেছে পাকিস্তান তালিবান বা টিটিপি। এই সশস্ত্র গোষ্ঠীটি আদর্শিকভাবে আফগানিস্তানের তালেবান অনুসারী। 2007 সালে তালেবানদের ক্ষমতায় ফিরে আসার পর থেকেই টিটিপি পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করেছে। পাকিস্তান আগেও এই ধরনের চরমপন্থা বিরোধী নীতি গ্রহণ করেছিল। নতুন যে 71 পৃষ্ঠার দলিল প্রকাশ করা হয়েছে সেটা তৈরি করেছে সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটি। এই সংস্থাটি গোয়েন্দা তথ্য সংগ্রহ, হুমকি পর্যালোচনা এবং সন্ত্রাস বিরোধী কৌশল নিয়ে কাজ করে। সংস্থার গবেষণা ও উন্নয়ন বিষয়ক ডিরেক্টর দাইয়াব গিলানি বলেছেন, এবার যে নীতি তৈরি করা হয়েছে সেটা আগের চেয়ে আলাদা। তার মতে প্রধান পার্থক্য হল নতুন নীতিতে সহিংস চরমপন্থা প্রতিরোধের জন্য পুরো সমাজের জন্য একটা কৌশল রয়েছে। এর মধ্যে সামরিক শক্তি প্রয়োগের বাইরেও কৌশল রয়েছে। গিলানি আল জাজিরাকে বলেন, তথাকথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধ আমাদের শিখিয়েছে শুধু সামরিক অভিযান কোনো টেকসই কৌশল হতে পারে না। সামরিক কৌশল দিয়ে হয়তো সাময়িক সাফল্য পাওয়া যেতে পারে, কারণ এটা দিয়ে সন্ত্রাসবাদের মূল কারণ উৎপাটন করা যায় না। পাকিস্তানের নতুন নীতিতে 5R কৌশল নেওয়া হয়েছে। এগুলো হলো রিভিজিট, রিচ আউট, রিডিউস, রিইনফোর্স এবং রিইন্টিগ্রেট। অর্থাৎ পর্যালোচনা, যোগাযোগ, প্রশমন, জোরদারকরণ এবং সংঘবদ্ধকরণ। এই নীতিগুলোর অগ্রগতি স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদে পরিমাপ করা হবে। রিভিজিট নীতির অধীনে পাঠ্যক্রম সংশোধন ও তরুণদের এর সাথে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি শিক্ষক ও ধর্মীয় নেতাদেরকেও এর সাথে যুক্ত করা হবে। রিচ আউট নীতির অধীনে মিডিয়ার মাধ্যমে একটা জাতীয় বয়ান প্রচার করা হবে এবং সোশ্যাল মিডিয়ায় এই বয়ানের মাধ্যমে কট্টরপন্থার মোকাবেলা করা হবে। যোগাযোগের যুগে সোশ্যাল মিডিয়ার উত্থান ঘটেছে এবং ধর্মীয় চরমপন্থা, উগ্র জাতীয়তাবাদী কন্টেন্ট এবং অপতথ্যের মাধ্যমে মানুষকে উগ্রবাদে ঠেলে দেওয়াটা সহজ হয়ে গেছে। এজন্য যোগাযোগের কৌশল ঢেলে সাজাতে হবে। রিডিউস নীতির অধীনে তরুণ ও নারীদেরকে শান্তি প্রক্রিয়ার মাধ্যমে চরমপন্থা থেকে সরিয়ে আনা হবে। নারীরা সশস্ত্র বিদ্রোহের ক্ষেত্রে কী ভূমিকা রাখছে এই নীতির অধীনে সেটারও গবেষণা করা হবে। রিইনফোর্স নীতির অধীনে শিল্পকলা, সংস্কৃতি ও বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে শান্তি ও সহিষ্ণুতার প্রসারে কাজ করা হবে। সর্বশেষ রিইন্টিগ্রেট নীতির অধীনে উগ্রবাদ দূর করা, পুনর্বাসন ও পুরনো ইস্যুগুলোর মীমাংসা কর্মসূচি নেওয়া হবে। সাবেক যোদ্ধা এবং সংঘাত পীড়িত কমিউনিটির জন্য এই কর্মসূচি কাজ করবে। গিলানি বলেন, নাগরিকদের জন্য একটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হল তাদের সেবা দেয়া। সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য সরকারের এইসব অসামরিক ও ইতিবাচক গঠনমূলক কর্মসূচির দিকে মনোযোগ দেওয়া উচিত। পাকিস্তান 2 দশক ধরে সশস্ত্র সহিংসতার মোকাবেলা করছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর মোকাবেলার জন্য তারা বহু সামরিক অভিযান পরিচালনা করছে।
9/11-এর হামলা এবং এর ধারাবাহিকতায় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর পাকিস্তান আফগানিস্তান থেকে পালিয়ে আসা তালেবান নেতা এবং আল কায়েদা সদস্যদের আশ্রয়স্থল হয়ে উঠেছিল। টিটিপি পাকিস্তানে একটি তিক্ত ভিত্তি গড়ে তোলার পর সেনাবাহিনী তাদের নির্মূলের জন্য এবং এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেয়ার জন্য বেশ কিছু অভিযান পরিচালনা করেছিল। 2014 সালে পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে সন্ত্রাসী হামলায় 140 জনের বেশি শিশু নিহত হয়। ওই হামলার পরে প্রথমবারের মতো সরকার ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বা এনএপি গ্রহণ করে। সশস্ত্র বিদ্রোহীদের মোকাবেলার জন্য সেটাই ছিল প্রথম আনুষ্ঠানিক পরিকল্পনা। এরপর বিভিন্ন সময় এ ধরনের আরও নীতি গ্রহণ ও সেগুলো আপডেট করা হয়েছে। তবে গিলানি মনে করেন আগের এইসব নীতিগুলো ছিল মূলত প্রতিক্রিয়ামূলক। সেখানে মূল মনোযোগ ছিল সামরিক প্রতিরোধের দিকে। সেই দিক থেকে এবারের গৃহীত নীতি হল প্রতিকারমূলক এবং কমিউনিটি ভিত্তিক, যেটা আগে কখনো নেওয়া হয়নি। কমিউনিটিকে এই প্রক্রিয়ার সাথে যুক্ত করাটা সাফল্যের জন্য জরুরি। সামরিক পদক্ষেপ অনেক সময় ইচ্ছের বাইরে গিয়ে সহিংসতার শিকার কমিউনিটির উপর বড় ধরনের ক্ষত রেখে যায়। সন্ত্রাস দমনের কথা বললেই সেটাকে বেশিরভাগ মানুষ সামরিক পদক্ষেপ মনে করে। বিশ্লেষকরা স্বীকার করছেন যে এই নীতির সামরিক ও বেসামরিক কৌশলের মধ্যে ভারসাম্য রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা রয়েছে কাগজে কলমে। এগুলোর বাস্তবায়নের জন্য যে চ্যালেঞ্জ এখনো সেটা রয়েই গেছে। সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক ফেলো আব্দুল বাসিত বলেন, পাকিস্তানের সৎ নিয়তে এই ধরনের নীতি গ্রহণের অনেক ইতিহাস রয়েছে, যেগুলো সফল বাস্তবায়নের অভাবে ব্যর্থ হয়েছে। এই নীতিগুলোর সাফল্য নির্ভর করছে রাষ্ট্র কতটা উপযুক্তভাবে এগুলো বাস্তবায়ন করতে পারবে তার উপর। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সক্রিয় প্ল্যাটফর্ম দ্য খোরাসন ডায়েরির সহ প্রতিষ্ঠাতা ইফতেখার ফেরদৌস এই নীতিতে সামরিক পদক্ষেপের মতো বুদ্ধিবৃত্তিক চর্চাকেও গুরুত্বের সাথে স্বীকৃতি দেওয়া হয়েছে। কারণ অস্ত্রের চেয়ে আদর্শ অনেক সময় বেশি প্রভাব বিস্তার করে থাকে। কিন্তু এই নীতি বাস্তবায়নের যে ফ্রেমওয়ার্ক, সেখানে লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই। এই বাস্তবায়ন চ্যালেঞ্জের মূল প্রশ্ন হল, কে এই নীতি বাস্তবায়ন করবে? এনএসিটিএ যদিও একটি বেসামরিক ইনস্টিটিউট, কিন্তু ঐতিহাসিকভাবে শক্তিধর সামরিক বাহিনী পাকিস্তানের নিরাপত্তার নীতিতে সবসময় প্রভাব বিস্তার করেছে। এই সামরিক বাহিনী 3 দশকের বেশি সময় ধরে সরাসরি দেশ শাসন করেছে। এমনকি এখনও বেসামরিক সরকারের উপর তাদের যথেষ্ট প্রভাব রয়েছে। পাকিস্তান সমাজের প্রায় সব দিক থেকেই যখন সামরিক বাহিনীর প্রভাব দৃশ্যমান, সেখানে এই ইনস্টিটিউটও ব্যতিক্রম কিছু নয়। তাই সামরিক বাহিনীকে যখন সন্ত্রাস দমনে একটা ফ্রেমওয়ার্কের অধীনে কাজ করতে হবে, যেটা প্রকৃতিগতভাবে অসামরিক, তখন সাফল্যের প্রতিশ্রুতি দেওয়াটা কঠিন। এই নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সামরিক বাহিনী যদি তত্ত্বাবধান করে, তাহলে সেখানে কিছু উদ্বেগ তৈরি হবে। কোনো সিস্টেমের মাধ্যমে বেসামরিক নেতৃত্বাধীন এনএসিটিএ-তে যদি সামরিক বাহিনীর কর্তৃত্ব চলে, তাহলে কি সেটা মেনে নেওয়া সম্ভব? এস রাজারত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক রোহান গুণারত্নম মনে করেন, নতুন এই নীতির আরেকটি ত্রুটি রয়েছে। পাকিস্তানকে এমন একটি নীতি নিতে হবে যেখানে সমাজের বিভিন্ন গ্রুপের আলাদা আলাদা চাহিদার জন্য আলাদা আলাদা পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা থাকবে। গুণারত্ন বলে, এই নীতি হয়তো সমন্বিত গাইডলাইন হিসেবে কাজ করবে, কিন্তু পৃথক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অঞ্চলভিত্তিক সুনির্দিষ্ট মডেল এখানে থাকতে হবে। কারণ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গ্রুপের চ্যালেঞ্জগুলো আসলে একরকম নয়। তিনি মনে করেন, সবার জন্য একই রেসিপি আসলে কাজ করবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।